যারে অসহায় নায়িকা বলে শয়তান তুই আমার দেহ পাবি মন পাবি না, আর আপনি কইয়া হাসি দিয়া কইতেছেন। আমি তো ওইটাই চাই। আপনাদের ভাষাও তাই ডাকাতের মতো বাপ বাপ করে নাকি নির্বাচন দেবে প্রফেসর ইউনূস। আপনি চান হাসিনার রাষ্ট্র ঠিক একই রকম থাকুক, কারণ এইটাই ইন্ডিয়ার প্ল্যান। ইন্ডিয়ার রাজনীতি মানুষ বুঝে, বোকা না মানুষ। মানুষ তো বেকুব না। রাস্তায় নামার ভয় দেখান, হ্যাঁ নির্বাচন চান রাস্তায় নামে দেখেন আপনার কর্মীরা নামে কিনা দেখেন, কত দ্রুত মাঠের মত পাল্টায় গেল দেখেন। টের পাইছেন সারা দেশের মানুষ চাইতেছে প্রফেসর ইউনূস আরো বেশি সময় থাকেন যেন। প্রফেসর ইউনূস যদি এখন বলে আমি চললাম, মানুষ রাস্তায় গড়াগড়ি দিয়ে কান্নাকাটি করে ওনার পথ আটকাইবে। প্রফেসর ইউনূসের বিরুদ্ধে আন্দোলনে নামলে পাবলিকের মাইর এটা মাটিত পড়বে না, ওইটা বাকশালীর বাচ্চা ফজলুরে জানাই দিয়েন। পত্রিকায় কইতেছে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের জন্য যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থানরত মঈন খান বলেন। তারপরে কিবা কইছে আর কি, ইংরেজিত কইছে, ইংরেজিত যেহেতু কইছে ঠিকই কইছে। বাংলাদেশ পরিস্থিতি মানে কি, মানে বাংলাদেশে কি হয়েছে যাতে আমেরিকার সাহায্য লাগবে। এখানে রয়টার্সের ব্যাপারটা বলি, এটা রয়টার্সে ছাপা হয়েছে বুঝছাও, এটা দেখান এডিটর সাহেব, এটা রয়টার্স দিল্লি, ভালো করে দেখাই দেন এডিটর সাহেব, আসল রয়টার্স না, এটা রয়টার্স দিল্লি। এখান থেকে রুমা পাল বলে একজন ছিল, হাসিনার ফেসিবাদকে সার্ভিস দিয়ে গেছে, এইটা রয়ের মাউথপিস। সে বলতেছে ইংরেজি যেহেতু কইছে তাহলে ঠিকই কইছে তাই না, কইতেছে an unelected interim government led by Nobel Peace Prize laureate Mohammad Yunus has been running the South Asian country of 173 million since August after deadly student-led protest forced Prime Minister Sheikh Hasina, a long-time India ally, to flee to New Delhi. মানে হইতেছে প্রফেসর ইউনূসের সরকার আনইলেক্টেড, অনির্বাচিত। দেখলেন তো, এইবার শোনেন মির্জা ফখরুল কইতেছে আনইলেক্টেড সরকার আর আনইলেক্টেড সরকারের শক্তির মধ্যে অনেক পার্থক্য আছে। শুনেছেন কেমনে রয়ের মাউথপিস রয়টার্স দিল্লি আর মির্জা ফখরুলের কথা একই হইয়া যায়, একই জায়গা থেকে আসে জিনিসগুলা। অবাক লাগে না আপনাদের কিভাবে ইন্ডিয়ার ইনক্লুসিভ ইলেকশন আর ওয়াকারের ইনক্লুসিভ ইলেকশনের কথা একই হইয়া যায়? দেখি চাও তো মির্জা ফখরুল আরো কিছু কথা কইছে, আসেন শুনে দেখি। সে কইতেছে ইলেক্টেড সরকার হইলে সেটা শক্তিশালী সরকার হবে, নির্বাচন হলেই জনগণের সমর্থন পাবে, সেই সরকারটার শক্তি আর একটা আনইলেক্টেড সরকারের শক্তির মধ্যে অনেক পার্থক্য আছে। খারান খারান মির্জা ভাই, হাসা লাগবে হাসা লাগবে। আমি না ঘোড়ায় ঘোড়ায় হাসতেছে, শুনেন হাসিটা শুনেন। শুনেছেন আপনার কথা শুনে আজকাল ঘোড়ায় হাসে। নির্বাচিত সরকার হইলে শক্তিশালী সরকার হয়, তাহলে সাত্তার সরকারকে পাঁচা লাঠি দিয়া খেদায় এরশাদ ক্ষমতা নিল কেমনে? নির্বাচিত সরকার ছিল না, মেলা ভোট পাইছিল। খালেদা জিয়ার প্রথম টার্মে হাসিনার দল 180 দিন হরতাল আর নৈরাজ্য করলো কেমনে? ইলেক্টেড সরকার ছিল না ওই সময় খালেদা জিয়ার সরকার। 111 হইলো কেমনে? কার ক্ষমতা থাকার টাইমে? বিএনপি ক্ষমতা থাকার টাইমে না? নির্বাচিত সরকার ছিল না, ঠেকাতে পারলেন না কেন? 64 জেলায় বোমা হামলা ঠেকাতে পারলেন না কেন? জিয়া কি ইলেকশনে ক্ষমতা এসেছিল? ওনার সরকার কি দুর্বল ছিল? হ্যাঁ, যখন ইলেকশন করেছে তখনই উনি দুর্বল হয়ে গেছেন। আর রয়টার্সরা বলি শেখ মুজিব কি ইলেক্টেড প্রেসিডেন্ট ছিল বাংলাদেশের? নেহরু কি ইলেক্টেড প্রাইম মিনিস্টার ছিল 1947 থেকে 1951 পর্যন্ত? লেনিন কি ইলেকশন করে ক্ষমতা নিছিল? মাও সেতুং কি ইলেকশন করে ক্ষমতা নিছিল? বাংলাদেশের ইলেকশন নিয়ে এত মাথা ব্যথা কেন তোদের? সরকারের বৈধতার জন্য ইলেকশন জরুরি না, ক্ষমতাকে অভিষিক্ত হইতে হয় জনগণের ভালোবাসায় সমর্থনে। 1975-এর 15ই আগস্টে সোহরাওয়ার্দীর বডিগার্ড জয় বাংলা হওয়ার পরে জনতা পথে নামে আসা অভিষিক্ত করেছিল নতুন ক্ষমতাকে। প্রফেসর ইউনূস ছাত্র জনতার রক্তাক্ত বিপ্লবের মধ্যে দিয়ে ক্ষমতা এসেছে। উনি জনতার রক্তে কান্নায় ত্যাগে ভালোবাসায় অভিষিক্ত। উনি আমাদের সুপ্রিম কমান্ডার, উনি আমাদের রাষ্ট্রের অবিসংবাদিত নেতা। তো এই রয়টার্সের প্রতিবেদনে বিএনপি কইছে নির্বাচন ডিসেম্বরে পরে গেলে অস্থিরতা তৈরি হইতে পারে। হ্যাঁ, সতর্ক করিছে নাকি? বিএনপির লোকেরা একটা কাটপিস করে আমার ভিডিও বানিয়েছে আমার বক্তব্য নিয়ে, যে আমি কইছি বিএনপি একটা গণতান্ত্রিক রাজনীতি করা দল, নির্বাচন তো চাইবেই। কথা সত্য, আমি এটা বলছি, কথাটা আমি এখনো বলি। বিএনপির নির্বাচন চাওয়াতে তো কোনো সমস্যা নাই, আমার কারোই নাই। আমার সাথে শয়তানি করিবেন না, ইনকে কইরা শয়তানি করলে কিন্তু শয়তানি আন্দায় দিব পিছন দিয়া। আমি এখনো সেটা বলি যে নির্বাচন চাওয়ার অধিকার আছে বিএনপির। নির্বাচন চাওয়ার জন্য আপনার কোনো সমালোচনা করি নাই, সমালোচনা করিচ্ছি আপনারা সংস্কার চাইতেছেন না, এমনকি বলতেছেন এই সরকার সংস্কার করলে সেটা ছুঁড়ে ফেলাই দেবেন। আপনাদের চাওয়া শুধু নির্বাচন নির্বাচন নির্বাচন। বুঝাই বলি বিএনপির সাথে কেন আমাদের বিরোধ নির্বাচন নিয়ে। ক্ষমতা খুব আকর্ষণীয় জিনিস, একদম সেক্সের মতো বুঝছাও, কিন্তু ক্ষমতার সেক্সের মধ্যে মিল কি জানেন? মনের একটা দেওয়ানার বিষয় থাকে। দুই ব্যাপারেই দুইজনের মনের মিল হইতে হয়, তাইলে শারীরিক সম্পর্কটা মধুময় হয়। এই সম্পর্কের মধ্যে কমিটমেন্টটা গড়ে ওঠে মন দেয়া নেয়ার মধ্যে দিয়া, যারা আমরা প্রেম বলি। শুধু শারীরিক সম্পর্কটা হইতেছে নির্বাচন আর ক্ষমতা, আর রাষ্ট্রের সংস্কার হইতেছে সেই প্রেমের মতো দেয়া নেয়ার সম্পর্ক, যেটা আপনার পূরণ করতে হবে। কারণ রাষ্ট্রের সংস্কার এই জুলাই বিপ্লবের একটা অন্যতম প্রধান লক্ষ্য ছিল। নির্বাচন তো কোনো দফাই ছিল না,
নির্বাচন ছিল 9 দফায়, নির্বাচন ছিল না। ওই 9 দফায় ছাত্র সংসদ নির্বাচন ছিল, ওইটা তো আপনি আবার করতে চান না, কারণ আপনার ছাত্রদল হারবে। আপনি সেই শয়তান ডাকাত যারে অসহায় নায়িকা বলে, শয়তান তুই আমার দেহ পাবি মন পাবি না, আর আপনি কইয়া হাসি দিয়া কইতেছেন। আমি তো ওইটাই চাই। আপনাদের ভাষাও তাই, ডাকাতের মতো বাপ বাপ করে নাকি নির্বাচন দেবে প্রফেসর ইউনূস। আপনি চান হাসিনার রাষ্ট্র ঠিক একই রকম থাকুক, কারণ এইটাই ইন্ডিয়ার প্ল্যান। ইন্ডিয়ার রাজনীতি মানুষ বুঝে, বোকা না মানুষ, মানুষ এত বেকুব না। রাস্তায় নামার ভয় দেখান, হ্যাঁ নির্বাচন চান রাস্তায় নামে দেখেন, আপনার কর্মীরা নামে কিনা দেখেন, কত দ্রুত মাঠের মত পাল্টে গেল দেখেন। টের পাইছেন? সারা দেশের মানুষ চাইতেছে প্রফেসর ইউনূস আরো বেশি সময় থাকেন যেন। প্রফেসর ইউনূস যদি এখন বলে আমি চললাম, মানুষ রাস্তায় গড়াগড়ি দিয়ে কান্নাকাটি করে ওনার পথ আটকাইবে। প্রফেসর ইউনূসের বিরুদ্ধে আন্দোলনে নামলে পাবলিকের মাইর এটা মাটিত পড়বে না, ওইটা বাকশালীর বাচ্চা ফজলুরে জানাই দিয়েন। এটা তো এপ্রিল, মে, জুন, জুলাইয়ের শেষে দেখেন আপনার দলের পিছে কেউ নাই, আপনারা একা হইয়া পড়ছেন। আপনার দলের নেতা কর্মীরা ইন্ডিয়ান ডিসপেন্সারির দায় নিতে চাইবে না, চাওয়ার কথাও না। আপনাদের দলের অনেক স্পিরিটেড কর্মী দল ছাড়ছে, আপনাদের খোঁজ খবরই নাই, আমার কাছে আছে, আরো ছাড়বে সামনে। আমি যে ফর্মুলা দিছি ট্রানজিশনাল গভর্নমেন্টের, একমাত্র সেটাই আপনাদের দল আর রাজনীতিকে বাঁচাইতে পারে। দেরি করলে আপনাদের লস, কারণ আপনাদের বার্গেন করার ক্ষমতা কমে যাবে। প্রফেসর ইউনূসের ক্ষমতা দীর্ঘায়িত হবে, এই জন্য না যে উনি ক্ষমতায় থাকতে চান, বরং এই জন্যে জনগণ উনাকে চায়। জিয়ার পরে উনি দ্বিতীয় জনপ্রিয়তম রাষ্ট্রনেতা এখন পর্যন্ত, এটা মাথায় রাখেন। আমার প্রস্তাব মাইনে নিলে আপনাদের লাভ, যদি বলেন আমি এটা নেগোসিয়েশন করে দিতে পারি সব স্টেক হোল্ডারদের সাথে, নয়তো নিজেরা করেন। আর যদি এটা না করেন কি হবে আমি স্পষ্ট দেখতে পারতেছি। যেমন হাসিনার ভবিষ্যৎ দেখেছিলাম যে এরকম একটা গণভোট হবে জিয়ার মতো, বুঝছাও? এইটা সাহেব দেখেছেন, আজকার বেশি কইলাম না, আমি টায় টায় কয়ে দিতে পারবো কি ঘটবে বা কি ঘটতে যাচ্ছে। এবার আসেন বিএনপির আর একটা ভয় নিয়ে কথা বলি। মির্জা ফখরুলের সোশ্যাল মিডিয়া নিয়ে একটা ভাইরাল বক্তব্য দেখে আসি। এখন এখানে সবচেয়ে বড় প্রবলেম দাঁড়িয়ে গেছে আপনার সোশ্যাল মিডিয়া। আপনাদের তো তবু কিছুটা এথিক্স আছে, কিছুটা জবাবদিহিতা আছে, আপনাদের জবাবদিহি করতে হয়। সোশ্যাল মিডিয়াতে কোনো জবাবদিহিতা নেই, জঘন্য ভাষায় কথাবার্তা বলা হচ্ছে। আপনারা বলবেন এটাকে যেটা গ্রহণযোগ্য? আরেকজন আছেন বিখ্যাত মানুষ, না বলতে চাই না, যিনি সোশ্যাল মিডিয়া করে বিখ্যাত হয়ে গেছেন, তার মুখের ভাষা শুনে তো আমার সন্দেহ হয় যে আমরা কোনো সভ্য দেশে বাস করছি কিনা। মির্জা ফখরুল বলতেছে হলুদ মিডিয়ার এথিক্স আছে, সোশ্যাল মিডিয়ার এথিক্স নাই। হলুদ মিডিয়ার এথিক্স আছে মির্জা ভাই, তা ঠিক। আমরা তো হাসিনার প্রেস কনফারেন্স দেখতাম, তাই না? এথিক্স তো দেখতাম ওইটি। যারা 111 ঘটালো মিডিয়া থেকে, এথিক্স তো দেখছি, তাই না? ওইটি যারা ফাঁসিবাদের বয়ান উৎপাদন করলো, এথিক্স তো দেখছি ওদের, তাই না? মিডিয়ার এথিক্স তো দেখলাম। যারা 21 আগস্ট গ্রেনেড হামলার সময় এটা বিএনপির কাজ বলেছিল, এথিক্স তো দেখলাম। তারেক রহমানকে ডেমোনাইজ করে শয়তান হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য দিনের পর দিন প্রচারণা চালাইছে, খুব এথিক্স না? হ্যাঁ, বিজেএফের পাঠানো টেক্সট ছেপে দিছে মিডিয়াগুলা, খুব এথিক্স না? স্বীকারও করেছে আবার মাহফুজা নাম। জঙ্গি নাটক সাজাইতো প্রথম আলো, ডেইলি স্টার, খুব এথিক্স। পুরে আমার এথিক্স মারানি রে। কালবেলা সম্পাদক যায় আয়না ঘরে যায় আলেমদের টর্চার করার সময় ইন্টারোগেট করার টাইমে হাজির থাকতো, সেটা খুব এথিক্স না? আপনার এথিক্সের টিকি বান্ধা তো চিন্ময় প্রভুপাদের সাথে মির্জা ভাই। মির্জা আব্বাসকে গালি দিছে শুয়োরের বাচ্চা বলে, তাই খুব ঘোষা হয়েছেন। আপনি রাজনীতি করতে আসবেন, গালি খাবেন না? তাহলে মাস্টারি করেছিলেন, ওটাই করেন। ওবামা ফিলিপাইনের প্রেসিডেন্ট বেশ্যার ছেলে বলে গালি দিছিল, পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর লোককে বেশ্যার ছেলে বলে গালি দিছে, ওবামা সহ্য করতে হয়েছে। আপনারাও গালি খাবেন, সহ্য করতে হবে। না সহ্য করতে পারলে হিমালয়ে গিয়ে সন্ন্যাসী হয়ে থাকেন। চিন্ময়ের সাথে তো খাতির আছেই। সোশ্যাল মিডিয়া নিয়ে উনি খুব ঢিলা, কারণ উনি জানেন ওনারা ক্ষমতায় গিয়া এই সোশ্যাল মিডিয়ার তো সহ্য করতে পারবেন না। সকাল সন্ধ্যা ঠাপ খাবেন খালি সোশ্যাল মিডিয়ার। ওনারা সোশ্যাল মিডিয়ার পাওয়ার দেখেছেন, তাই সোশ্যাল মিডিয়ার মুখ বন্ধ করতে চাচ্ছেন। ওনারা দেখেছেন ওনাদের নির্বাচনের বয়ান সোশ্যাল মিডিয়ায় জয় বাংলা করে দেওয়া হয়েছে কয়েকদিনে। আবার কইছেন সোশ্যাল মিডিয়া কুতুব আবিষ্কার হয়েছে। শুনেন, সোশ্যাল মিডিয়াতে কিছু নতুন নতুন আমি বলি কুতুব আবির্ভূত হয়েছে। তারা বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চায় আমি জানি না। তাদের ভাষা, তাদের বাক্য, তাদের কথা, তাদের বক্তব্য সম্পূর্ণ বাংলাদেশকে একটা রাজনীতিকে নিয়ে যেতে চায়। তারা গণতন্ত্রের দিকে নিয়ে যেতে চায় না। কেন মির্জা ভাই কুতুব দেখে ডরাইছেন? আপনারা লড়াই করেছেন না? কইছে শোনান, আবার শোনান। এইটা সে নাকি লড়াই করেছে বাংলাদেশের স্বার্থ নিয়ে। কারণ এই বিএনপি একমাত্র দল যে প্রতিবার প্রতি বিপদে আপদে এই দেশে তারা রুখে দাঁড়িয়েছে, তারা এই সবসময় আপনার সে রক্ষা করেছে বিপদ থেকে। বিএনপি সেই দল যারা বাংলাদেশকে সমস্ত তার সংকট থেকে উদ্ধার করেছে। গপ্প মারান, দেশকে উদ্ধার করেছেন, গপ্প মারান। ছাত্ররা রুখে না দাঁড়ালে আমাদের আজকাল শুনতে হইতো ঈদের পরে তীব্র আন্দোলন করে তুলব। হ্যাঁ, সারা দেশের মানুষ আপনাদের দিকে তাকাইছিল। 2018 সালে নির্বাচনে গেলেন, ন্যূনতম প্রতিরোধ গড়ে তুলতে পারলেন না আওয়ামী লীগের বিরুদ্ধে। পিটাইলো, মাঠ ছেড়ে পালাইলেন আপনারা।
2023-এর 28 অক্টোবর প্রাণের ভয়ে রুখে দাঁড়াইতে পারেন না আপনার দলের নেতা মির্জা আব্বাস বলতেছে, আবার এখন হারকিউলিস হয়ে গেছে মির্জা আব্বাস, প্রাণের ভয়ে দাঁড়াইতে পারে নাই। আপনার দলের কর্মীরা জান দিছে, গুম হয়েছে, জেলে গেছে, দেশ ছাড়া হয়েছে, আপনারা আরামেই ছিলেন। নেতারা কিচ্ছু করেন নাই, কিচ্ছু করেন নাই। 5ই মে হেফাজতকে ফেলাইয়া রেখে চলে গেছেন। ভুলি নাই এই বিশ্বাসঘাতকতা। আপনাদের কথা ছিল আপনারা খালেদা জিয়ার নেতৃত্বে অবস্থান নেবেন। ম্যাডাম খালেদা জিয়া খাবার দাবার কাপড় চোপড় নিয়ে প্রস্তুতি নিয়ে আসছিলেন, আপনারা ম্যাডামকে ফেরত পাঠিয়ে দিচ্ছেন। ওই 5ই মে হাসিনার পতন হয়, যদি আপনারা ওনাদের না ফেলায় চলে যেতেন, কোনোদিন সরি বলেন নাই। মানুষজনকে গণহত্যার মুখে ফেলায় চলে গেছেন, আজ আসছেন কুতুব বলতে। আপনার দলের কর্মীদের আমরা উদ্বুদ্ধ করে রাখছি, দিনের পর দিন বয়ান তৈরি করছি, একের পর এক। আপনারা একটা বয়ানও তৈরি করতে পারেন নাই। রাজনৈতিক বুদ্ধিবৃত্তিক সাংস্কৃতিক ফাইট চালাই গেছি দিনের পর দিন, খায়া না খায়া। আপনাদের বক্তৃতায় আমাদের নাম আসছে প্রকাশ্যে, আমার নাম নিয়ে আপনি বক্তৃতা করছেন মির্জা ভাই নিজে হাসিনার আমলে। এখন কুতুব বলেন আমাদেরকে। পরিবর্তন কখনো কারোর জন্য অপেক্ষা করে না, বুঝছাও? সময়ের স্রোতে সবকিছু বদলায়। আপনার মতো যাদের মেরুদণ্ড ভেঙে গেছে ইন্ডিয়ার সামনে দাঁড়ায়, তারা সেটা মেনে নিতে পারে না। সমাজ যখন অন্যায়ের বিরুদ্ধে কথা বলা শিখে যায়, তখন পুরানো প্রতিষ্ঠানের ভিত্তি ক্যাপে ওঠে। আপনারও ভিত্তি ক্যাপে উঠছে। সত্যের মুখোমুখি হইতে সাহস লাগে মির্জা ভাই, আর সেই সাহসের অভাবেই মুখ খারাপের অভিযোগ তুলেন আপনারা। যারা বছরের পর বছর জনগণকে শুয়ারের মতো শাসন করে গেছেন আপনারা, তাদের শুয়ারের বাচ্চা বলারা খুবই সত্যি কথা, খুবই ন্যায্য কথা। পরিবর্তন যখন দরজায় করা নাড়ে, তখন যারা বছরের পর বছর সুবিধার গতি আগ্রাইছিল, তাদের আরাম আয়েশের পৃথিবী কাইপা ওঠে। তাদের সেই আরামের কুহক ভেঙে যাওয়ার কষ্ট এখন স্পষ্ট হয়েছে। আপনারা অভ্যস্ত ছিলেন মানুষকে মুখ বুঝে সহ্য করতে দেখতে। আপনাদের অন্যায় আর ভণ্ডামির বিরুদ্ধে কেউ কথা বলবে না, মুখ খারাপ করবে না। কিন্তু দুনিয়া বদলায় গেছে। আজকের এই সোশ্যাল মিডিয়ার যুগে প্রত্যেকটা কণ্ঠ স্বাধীন, প্রত্যেকটা প্রতিবাদ জোরালো। এখন আর মানুষ আরামপ্রিয় ভণ্ডদের প্রশংসায় ফুল ছিটায় না, বরং তাদের আসল চেহারা দেখায় দেয়। আপনাদের মিথ্যার দেওয়াল ভেঙে পড়ছে। আরামদায়ক জীবনের স্বপ্নগুলা দুঃস্বপ্নে পরিণত হয়েছে। যাদের সবসময় সম্মানের মুখোশে ঢাকা ছিল মুখ, আজকে তাদেরই মুখোশ খুলে গেছে একেবারে। সোশ্যাল মিডিয়া সেই আয়না যেখানে জনগণের ক্ষোভ প্রতিফলিত হয়, আর সেই আয়নায় নিজেদের কদর্য চেহারা দেখা আপনারা উন্মাদ হয়ে উঠছেন। আপনারা যে কমফোর্ট জোন বানাইছিলেন, সেটা ভেঙে যাওয়ার তীব্র যন্ত্রণায় আপনাদের ঘুম চলে গেছে। মুখ খারাপের দোহাই দিয়া সেই বাস্তবতাকে মুছে ফেলা যায় না মির্জা ভাই। নিজেদের তৈরি আরামের দুনিয়া ধইসা পড়ছে, কারণ সাধারণ মানুষ আর ভণ্ডামি মেনে নিতে রাজি না। সমাজের মুখ বন্ধ করার দিন শেষ। এখন শুয়োরদের আয়নায় নিজেদের মুখ দেখতে কষ্ট হয় আপনাদের, তাই চিৎকার করে বলেন মুখ খারাপ, মুখ খারাপ। ভুয়া রাজনৈতিক কথাবার্তায় পরিবর্তন আসে না। 70 দশকের মঞ্চ কাঁপানো কথায় পরিবর্তন আসে না। এখন সময় কাজ কইরা দেখানোর, সমাধান দিয়া দেখানোর সময়। আপনাদের সময় আসছে এই পরিবর্তন মাইনা নেওয়ার। ক্ষমতার দম্ভ আর ভণ্ডামি দিয়ে আর কতদিন টিকবেন? পরিবর্তনের হাওয়া চলমান, রুখে দাঁড়ানোর সাহস যাদের আছে, তাদের কণ্ঠ চিরকাল উচ্চারিত হবে। এই চিৎকার, এই আর্তনাদ, এইটাই সেই ভেঙে যাওয়া দুনিয়ার প্রতিধ্বনি। আর এই প্রতিধ্বনি বলে দিচ্ছে যে পরিবর্তন অবশ্যম্ভাবী। আপনাদের দম্ভের গম্বুজগুলো একে একে ভেঙে পড়বে, আর সেইখান থেকে বেড়ে আসবে এক নতুন বাংলাদেশ, যেখানে সত্য বলার সাহস কেউ কোনোদিন হারাবে না। আপনাদের সামনে সত্য উচ্চারিত হবে মুখ খারাপ দিয়াই। ইনকিলাব।